6 মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার যখনই আমরা শেখ হাসিনার পতন বলবো তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এই দুটোকে একসাথে সবসময় ব্যবহার করব। পতন অনেক স্বৈরশাসকের হয়, কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে সবাই যায় না, এটা মনে রাখতে হবে। এরশাদ পালিয়ে যায়নি, সুযোগ পাওয়ার পর পালিয়ে যায়নি, জেলে গিয়েছিল। যাই হোক, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার 6 মাস পূর্তিতে আমরা নিশ্চয়ই সেলিব্রেট করব। কিন্তু সেটার চেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি ভাষণ দেবেন দুটো। একটা হচ্ছে ছাত্রলীগের তাদের পেজে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তাদের পেজে বলা হয়েছে 5 ফেব্রুয়ারি 2025 রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। খেয়াল করি, একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, আমি আসবো। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দায় মুক্তি নামের একটা লাইভ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এটা লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। 6 ফেব্রুয়ারি রাত 9টা তাদের ফেসবুকে এবং ইউটিউবে লাইভ করা হবে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলছিলাম, এই দুই সংগঠনের কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখেনি, এমপি লেখেনি। সো কয়েকদিন ধরে একটা ট্রেন্ড ছিল যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখা। এটা বন্ধ হয়েছে, এবং এটা বন্ধ হওয়া আমি এভাবে ইন্টারপ্রেট করতে চাই, ভারত সরকার তাকে এটা নিষেধ করেছে, আমি ইন্টারপ্রেট করতে চাই। কিন্তু শেখ হাসিনাকে আমরা এখনো থামাতে পারিনি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন, আমি একটু পরে আসছি, কিন্তু তার আগে যেটা প্রায় বলি, গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম শেখ হাসিনার কথা শুনতে আমার ভালো লাগে, সত্যি ভালো লাগে, শুনি। আমারও খুব ক্লোজ কিছু মানুষ বলেন যে যেহেতু আমি ভিডিও করার জন্য ভিডিও করেছি, পরে ওটার কারণে শুনেছিও যে কীভাবে আমি এটা টলারেট করি, এটা একটা পিওর বিনোদন। গতকাল বলেছি কারণটা কি, কিন্তু সেই ভিডিওতে বলেছি, এবং এটার অন্য দিক আছে। অন্য দিকটা হচ্ছে, এটা আসলে একটা শক্তি পরীক্ষায় পরিণত হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। মানে আমরা একভাবে খেয়াল করি, বিভৎস একটা মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আমরা গণহত্যা বলে ফেলি, টেকনিক্যালি আসলে ওই সময় এটা গণহত্যা হয়নি, এটা একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এবং তার এন্টায়ার 15 ইয়ার্সের যে টেনিয়র ছিল, 15.5 বছর মোটামুটি, সেই 15.5 বছরে আসলে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। সেই অপরাধ সাথে র্যাম্প্যান্ট করাপশন তো ছিলই। সেই মানুষটা পালিয়ে ভারতে আছে, ভারতের আশ্রয়ে আছে, ইটসেলফ একটা ভয়ঙ্কর আপত্তিকর ব্যাপার। আমরা এটা নিয়ে ভারতকে ক্রমাগত চাপ দিতে আমরা দিয়েছি। শেখ হাসিনাকে ফের হচ্ছে আমরা নোট ভার্বাল পাঠিয়েছিলাম কিছুদিন আগে, কিন্তু উনি ওখানে আছেন। এবং যেটা বিভৎস ব্যাপার সেটা হচ্ছে, তিনি সেখানে বসে বাংলাদেশের ভেতরে তার যে সংগঠন আছে, সংগঠনটা ক্রিমিনালদের সংগঠন, ইটস নট এ পলিটিক্যাল পার্টি। প্রায় বলি কথাটা, বারবার বলবো, মানুষের মধ্যে কথাটা ঢুকিয়ে দিতে হবে। সো এই ক্রিমিনাল গ্যাংকে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন, তাকে মাঠে নামানোর চেষ্টা করছেন। সেটা একটা স্পষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি, সেটা হলো তিনি ভারতের কাছে প্রাসঙ্গিক থাকতে চান। ফলে তার মাঠে লোকজন এখনও আছে, তারা নামতে পারে। ওদের ফেসবুক পেজে যে কেউ ঢুকলে দেখবে 2-4 জন কোথাও চুরি করে একটা পোস্টার দিয়েছে, একটা পোস্টার লাগিয়েছে, একটা লিফলেট দিয়েছে, সেটা ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিয়েছে, স্প্রে রং দিয়ে কোথাও শেখ হাসিনা লিখছে, জয় বাংলা লিখছে, এগুলো তারা করছে। যাই হোক, করুক। কিন্তু শেখ হাসিনা দেখাতে চায় যে তাদের যথেষ্ট রকম সাহসী কর্মীরা আছে, যাতে ভারত তাদের কাছ থেকে পুরো মুখ ফিরিয়ে না নেয়। শক্তি না দেখাতে পারলে, শক্তি না থাকলে আসলে দিনের শেষে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা ভারতের কাছে থাকবে, এটা তিনিও বোঝেন। আরেকটা উদ্দেশ্য তার আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে তিনি চান এই সব কর্মসূচির সময় তার লোকজন নিগৃহীত হোক, কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ুক, কিছুটা হলেও হামলার মুখে পড়ুক। মানে আরামে বসে পুরো পরিবার এবং আওয়ামী লীগের উপরের পর্যায়ে সবাই আরামে বসে থাকবেন। এখানে যারা মধ্য বা বিশেষ করে নিম্ন পর্যায়ের যারা আছেন, তাদেরকে বঙ্গবন্ধু বলে, মুক্তিযুদ্ধের চেতনা বলে রাস্তায় নামিয়ে তারা চান, ইনফ্যাক্ট তারা মনে মনে প্রার্থনা করেন যে তাদের উপরে হামলা হোক, যাতে এইগুলো দিয়ে তারা গ্লোবালি তাদের একটা ন্যারেটিভ তৈরি করতে পারে যে তারা তো নিষিদ্ধ সংগঠন নয়, কিন্তু তাদের উপরে তারপরও হামলা হচ্ছে, তারা পোস্টার দিতে পারছে না, লাগাতে পারছে না, লিফলেট দিতে পারছে না, তারা কোথাও মিছিল করতে পারছে না। এই রকম একটা উদ্দেশ্য আছে। সো তার অনেকগুলো উদ্দেশ্যের কারণে তিনি আসলে সরাসরি কথা বলছেন। তার চাইতে জরুরি কথা, এটা আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, আমাদের সরকারকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। আমাদের সরকার তাকে পাচ্ছি তো নাই, দেশে বসে তার ক্রিমিনাল গ্যাংকে তিনি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন। We must add here, ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস দমন আইনে, এই সরকারের অধীনে। সেই নিষিদ্ধ সংগঠনের সাথে উনি কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন। এগুলো খুব ভয়ঙ্কর স্পর্ধার ব্যাপার। আর পরদিন তিনি কিছু লোকজনের সাথে তাদের টেস্টিমনি শুনবেন, তাদের দুঃখ কষ্টের কথা শুনবেন, এবং সেখানে বক্তৃতা করবেন। 2 দিন আগে তারা এটা ঘোষণা করেছেন। আমাদের মনে আছে নিশ্চয়ই, এর আগে বিদেশে 2-3টা জায়গায় তিনি এভাবে কানেক্টেড হয়ে তার বক্তৃতা করেছিলেন কিছু সভাতে। এবং সেখানে ব্রিটেনে, ইফ আই এম নট রং, ব্রিটেনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা প্রেজেন্ট ছিলেন, প্রকাশ্যে এসেছিলেন। ব্রিটেনে এখনও টপ টপিক, ব্রিটেনের একটা ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে, সেখানে তারা তাদের লিফলেট বিলি করছেন, এবং বিলি করতে গিয়ে লোকজন নিচ্ছেন একটা সার্কাস, কিন্তু ওখানে তারা লিফলেট বিলি করছেন। ভেরি ইন্টারেস্টিং। মানে ওখানে ভারতে এগুলো করুক তারা। যাই হোক, যেটা বলছিলাম, সেখানে তিনি করেছিলেন, এবং সেখানে প্রধানমন্ত্রী এমপি এগুলো লেখা হচ্ছিল। এবার নেই। আমি আবারও বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতি। তাদের অফিসিয়াল পেজে, তাদের অফিসিয়াল পেজে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আর লেখা হচ্ছে না, তারা রিয়ালিটি মাইনা নিচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম হয়ে গেল। কিন্তু তারপরও তার কথা বলা আমাদের সরকারের আসলে খুব টাফ হওয়া দরকার। আমি মনে করি সামনের 2টো কর্মসূচিকে মাথায় রেখে, আজই একটা আরেকটা আগামীকাল, ভারতের রাষ্ট্রদূতকে, মানে হাই কমিশনারকে রীতিমতো তলব করা উচিত। তলব করে
এটা নিয়ে খুব স্পষ্টভাবে চাপ দেওয়া দরকার। নোট ভার্বাল হলে নোট ভার্বাল দেওয়া দরকার। এটা করতে হবে এবং এটার জন্য বাংলাদেশের যত আন্তর্জাতিক কমিউনিকেশন দরকার সেটা দেখানো দরকার। কারণ হলো এই দেশে এই নারী যা করে গেছেন তারপরও তিনি এই কাজটা করছেন, এটা কত বড় স্পর্ধা এবং সেটা ভারতের মতো দেশে বসে করছেন। সুতরাং ভারত কিভাবে এই রকম একটা বর্বর মানুষকে আশ্রয় দিচ্ছে, শুধু না তাকে তার বর্বরতা কন্টিনিউ করার মতো সুযোগ করে দিচ্ছে। এই যে ম্যানহোলের ঢাকনা নতুন করে আবার শেখ হাসিনা 6 তারিখ খুলবে, এই 6 তারিখ খোলার আগে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই যে ম্যানহোলের ঢাকনা আবার খোলার জন্য 6 তারিখ শেখ হাসিনা আসছেন। সেই কলুষিত ম্যানহোলের ঢাকনাকে আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কত বড় নির্লজ্জ যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সে এখন প্রকাশ্যে 6 ফেব্রুয়ারি আপনার লাইভে এসে নেতাদের সামনে কথা বলতে চায়। এটা আপনার কারণে আমার কারণে হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনাকে আমরা যারা 16 বছর বসে দাঁড়িয়ে পারি নাই, 16 বছরের জুলুম নির্যাতন সহ্য করেছি, আজ আমরা আবার এই শেখ হাসিনার এই সকল কর্মকাণ্ড চালু করার জন্য আমাদের প্রত্যেকের দুর্বলতাগুলোই এখন আওয়ামী লীগের শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অতএব বাংলাদেশে আমি ছাত্র চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, ইসলামী আন্দোলন চিনি না, যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ধারা তৈরি না হবে ততক্ষণের আগ পর্যন্ত এই দেশে সবাইকে এখন একসাথে থাকতে হবে। আপনার রাজনীতি করবে, অসুবিধা কোথায়? প্রত্যেকটি বিজয়কে কেন্দ্র করে এক একটা রাজনৈতিক দল সংগঠিত হয়। আপনি স্বাধীনতার সময় দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব করলেন। বিপ্লবের পরে বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে জনপ্রিয়তার শীর্ষে যখন তিনি অবস্থান করছেন, তখনই মানুষ তাকে নিয়ে ভাবনা করার সুযোগ পেয়েছে। রাজনীতিতে বিএনপির একটা অভিষেক হয়েছে, এটা দোষের কিছু না। এইভাবে করেই প্রত্যেকটি রাজনৈতিক দলের উত্থান হবে। অতএব ছাত্র জনতার রাজনৈতিক দলকে আমি ওয়েলকাম জানাই। এই রাজনৈতিক দল আমার আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনি আমি যত বেশি। শেখ হাসিনা কেন বক্তব্য দিতে পারবে না? শেখ হাসিনা তো নিষিদ্ধ হয়নি, বা তার দল তো নিষিদ্ধ নন। তিনি দেশ থেকে শেখ হাসিনা নিষিদ্ধ হয়নি, কিন্তু শেখ হাসিনার এই ম্যানহোলের ঢাকনা খোলার অধিকার শেখ হাসিনার নাই। এজন্য বলছি যে এই শেখ হাসিনা নিজে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তার বাচ্চাগুলোকে রাস্তায় ফেলে গেছে, সে ঠিক আছে, কিন্তু তার তো কথা বলবার সেই অধিকার তো নিষিদ্ধ করা হয়নি। অধিকার তো আমি তো শেখ হাসিনার অধিকার দিতে আমার তো কোনো ধরনের ঝামেলা নাই যে শেখ হাসিনা কয়টার সময় ঘুমাবে, কয়টার সময় উঠবে। দিস ইজ নট মাই ডিউটি টু কাউন্ট ইট। কিন্তু আমার ডিউটি হচ্ছে এই অভদ্র মহিলা বাংলাদেশ থেকে যখন তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীগুলোকে রাস্তার পাশে ফেলে পালিয়ে গিয়েছে, সেই ভিক্ষুকেরা আবার কি করে এই নির্লজ্জ মহিলার লাইভ শুনবে, সেটাই আমাকে কষ্ট দিচ্ছে। কিভাবে সম্ভব যে তার সন্তানের খোঁজ নিতে জানে না? আপনি চাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো জেলে থাকতেন, আপনি চাইলে প্রয়োজনে ওই যে এরশাদ সাহেবের মতো জেলে থাকতেন, তাও অন্তত আপনাকে মানুষ একটু হইলেও বলতে পারতো যে আপনি পারবেন। আপনি পারেন নাই। আপনি বারবার বলেন মৃত্যুকে ভয় পান না। আপনি কয়েকদিন আগে লাইভে বলেছে শেখ হাসিনা আর যদি 20 মিনিট আমি অপেক্ষা করতাম তাহলে আমাকে সবাই মেরে ফেলতো, আমার জীবন রক্ষার্থে পালিয়েছেন। তো আপনি আপনার জীবন রক্ষার্থে পালালেন, আর যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গুলোর উপরে নাম বিক্রি করে 16টি বছর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন, তাদের দিকে আপনি একবারও তাকান নাই। সে কারণেই ওই তাহাজ্জুদের সময় যারা লিফলেট বিতরণ করে, আর একটা লিফলেট বিতরণ করতে গিয়ে 10 বার পিছনের দিকে তাকায়, ওই ছাত্রলীগ, আওয়ামী লীগের উদ্দেশ্যেই আমি সবসময় বলি, আহাম্মকের দলেরা তোমার নেত্রী তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে, ওই দলে তোমার সম্পৃক্ত থেকে লিফলেট বিতরণ করার জন্য যে একটা সেকেন্ড ব্যয় করছো, ওটাই তোমার জন্য সবচেয়ে অধপতনের কারণ। বাংলাদেশের রাজনীতিতে আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে অনেক উচ্চবাচ্য আলোচনা হবে, আর আপনাদেরকেও একটু সাবধান করতে চাই সাগর ভাই। আপনারা একটু আমরা ফোসফাস করলেই আপনারাও অসুস্থ হয়ে পড়েন, আপনারাও অস্থির হয়ে পড়েন। কেন এত অস্থিরতা দেখান? 16 বছর আমরা কথা বলতে পারি নাই, 16 বছর এরকম একই ফেজে আমরা এই রাজনীতিবিদরা কথা বলতে পারি নাই। এখন আমার বিরুদ্ধে একটু মশিউর ভাই বলবে, আমি একটু তার বিরুদ্ধে বলবো, এতে আপনাদের এত অসুস্থতার কারণ কি? আপনারা বরঞ্চ আমাদেরকে বলেন যে এটা একটা গণতান্ত্রিক স্পেস, এই গণতান্ত্রিক স্পেসটা ওয়েল তৈরি করে। আপনারা তো বললেন, আপনারা নিজেরা যখন বলেন তখন অন্যরা সুযোগ পায়। কিন্তু এই বলাবলি যখন বিএনপি, জামাত এবং মশিউর রহমানরা যখন মুখোমুখি ত্রিমুখী সাংঘর্ষিক একটা অবস্থাতে আসে, তখন তো অস্বস্তি বোধ করবার একটা জায়গা তৈরি হতে পারে। আমরা একটা ইস্যুতে সাগর ভাই শোনেন, ওইটা যদি করতে চান যে কেউ কথা বলবে না, তাহলে সেটাও হবে শেখ হাসিনার গণতন্ত্র। এটা বাংলাদেশের গণতন্ত্র ভাবে হতে পারে না। আমি একটা দোষ করলে আমাকে সমালোচনা তার করতেই হবে। এই সমালোচনার দ্বারাই তো বের হয়ে আসছে কে আজকের কিংস পার্টি, কে কিংস পার্টি না। যেমন আমি আজকের কিংস পার্টি বলতে বাংলাদেশে কাউকে দেখছি না। এট দ্য সেম টাইম আমার পার্টিরই যদি কেউ মনে করে যে অমুকি কিংস পার্টি, এটাই তো গণতন্ত্র। আমার দলের 31 দফার মধ্যে 6 বা 7 নম্বর দফা আছে, যেই দফার মধ্যে বর্ণনা করা হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় যায়, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা থেকে পতন করানো ইস্যু ছাড়া বাকি সবগুলো ইস্যুতে একজন মেম্বার অফ পার্লামেন্ট তার দলের প্রত্যেকের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার রাখে। অতএব সেই জায়গা থেকেই, সেই শক্তি থেকেই আমি আমার দলের কোনো ব্যক্তিও যদি অন্যায় আচরণ করে আমি প্রতিবাদ করতে প্রস্তুত আছি। কেউ যদি না মানে বুঝতে হবে ওই লোক গণতন্ত্র করে না, ওই লোক রাজনীতি বুঝে না, ওই লোক বাস্তবতা মেনে নেয় না। আমার শেখ হাসিনার ইস্যুতে সাগর ভাই আপনাকে একটা স্পষ্ট করি, শেখ হাসিনার ইস্যুতে আমি গত টকশোতেও আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের জনগণের চান্দা উঠিয়ে শেখ হাসিনাকে বেতন দেওয়া উচিত। মাঝে মাঝে, শুধু মাঝে মাঝে উনি একটু আমাদের এই হুঙ্কার টুঙ্কার দিবে, আর ওই রাতের বেলা আসবে 0.30 লক্ষ লোক নিয়ে আসবে, দেখেন বাংলার জনগণ কি করে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ একটা ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে। এদেশে একটা আওয়ামী লীগকেও
ওই খুনি কাউকে এদেশের জনগণ প্রশ্রয় দেবে না, সেটা আমাদের টেস্ট কেস ওভার হয়ে গেছে। 0 পয়েন্টে আমরা দেখেছি 30 লক্ষ লোক আনতে গিয়ে কয় টাকার লোক এনেছে। আমরা দেখেছি 18 তারিখ হরতাল পালন করতে গিয়ে কয়জনে হরতাল পালন করেছে। আমরা দেখেছি লিফলেট বিতরণ করতে গিয়ে কোথায় কোথায় লিফলেট করেছে, মিছিল করতে গিয়ে তাহাজ্জুদের সময় কিভাবে মিছিল করছে, এটা আমরা দেখছি। হ্যাঁ, তবে এটা এনাফ না, আমাদেরকে আরো অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আমাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং সেটা হতে হবে জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, নতুন ছাত্রদের অর্গানাইজেশন কিংবা বর্তমান এক্সিস্টিং যে তাদের কমিটি আছে, এদের সহ ছোট বড় সবাইকে নিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু রাজনীতিতে আমরা একে অপরের বিরুদ্ধে, সেটা বিরুদ্ধে না, সমালোচনা করব গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে। কিছুদিন এরকম করলেই দেখবেন জনগণ অ্যাডাপ্ট হয়ে যাবে, বাংলার গণতন্ত্র মুক্তি পাবে, বাংলাদেশের স্বাধীনতা। ধন্যবাদ আপনাকে। বিএনপির কারণেই শেখ হাসিনা নতুন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, যদিও শেখ হাসিনার চেষ্টা ব্যর্থ এবং হাস্যরসে পরিণত হয়েছে। দর্শক, শেখ হাসিনা আবার জেগে ওঠার চেষ্টা করছেন। শেখ হাসিনা এখন অনলাইনে কথা বলছেন, শেখ হাসিনা এখন অনলাইন আড্ডায় জয়েন করছেন, আবার ছাত্রলীগের পেজে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে, এবং আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, এবং এমন ভাব নিচ্ছে যে পূজার দিনে কর্মসূচি দেওয়া যাবে না, মনে হয় যেন আওয়ামী লীগের কর্মসূচিতে বড় কিছু হরতাল অবরোধ দিচ্ছে। এটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন। আপনারা জানেন যে এ টিমের একটা অনলাইন আড্ডায় একেবারে অখ্যাত কিছু লোকের সাথে শেখ হাসিনা হাজির হয়েছেন, আড্ডায় জয়েন করেছেন, দীর্ঘ বক্তব্য দিয়েছেন, এবং সেখানে সেই পুরনো যে বাজনা, সেই 75 15 আগস্টের যে নাটক, এগুলো বলেছে, আরো নানান বিষয় বলেছে, এবং হুমকি ধমকিও দিচ্ছে, ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই যে আওয়ামী লীগের কর্মসূচি থেকে শুরু করে শেখ হাসিনা এখন জনসম্মুখে আসছেন, সরকার শেখ হাসিনাকে নিবৃত্তি করতে পারেনি। ভারতে কিন্তু চাপ দিয়েছিল হাসিনার মুখ বন্ধ করতে, হাসিনা যাতে ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে, এই জন্য সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া থেকে শুরু করে নানান চাপ দিয়েছিল, কিন্তু ভারত সেটা কর্ণপাত করেনি। ভারত সরকার যদি চায় বা শেখ হাসিনা কন্ডিশন দিয়ে দেয় যে না, আপনি দেশে থাকবেন কিন্তু এই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না, এই যে অনলাইন টকশোতে অংশগ্রহণ করবেন, অনলাইন আড্ডায় অংশগ্রহণ করবেন, প্রেস রিলিজ দিবেন, এটা পারবেন না। ভারত চাইলে তার মুখ বন্ধ করতে পারত, কিন্তু ভারত সেটা করেনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে তিনি ধীরে ধীরে অনলাইনে সক্রিয় হচ্ছেন, এখন ভাষণ দেওয়ার কথা বলছেন, সামনে তার চেহারা বা তিনি ব্লগ ট্লগ শুরু করে দিতে পারেন। এখন এই সুযোগটা, এই সময়টাকে কেন শেখ হাসিনা নিজেকে এক্সপোজ করার সময় হিসেবে বেছে নিল? তা আমি যেটা মনে করি যে বিএনপি যেই সময়ে ডক্টর ইউনূস সরকারকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে, ডক্টর ইউনূস সরকারের স্পষ্ট বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সংস্কার করতে দিবে না, এটানিকস ঝড় বৃষ্টি যা হোক নির্বাচন করতে হবে বিএনপির বেঁধে দেওয়ার সময় মতো, এবং ডক্টর ইউনূস সরকার পারছে না, ব্যর্থ, এই সরকারকে দিয়ে হবে না, নির্বাচিত সরকার লাগবে। এবং ফেব্রুয়ারিতে বিএনপি যখন স্থায়ী কমিটি বৈঠক করে মাঠে নামার ঘোষণা দিয়েছে, ওই সময়টাতেই শেখ হাসিনা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বিএনপি যদি ডক্টর ইউনূস সরকারের সাথে সর্বোচ্চ কোঅপারেশনে থাকতো, কোনো চাপ হুমকি ধামকি বা ভারতের কথা মতো দ্রুত নির্বাচন, এইসব কথা নিয়ে বাড়াবাড়ি না করতো, তাহলে শেখ হাসিনা এত তাড়াতাড়ি নিজেকে ভাবে এক্সপোজ করতে বলে মনে হতো না, আমি মনে করি না। এই জন্য শেখ হাসিনার যে এই সুযোগ নেওয়ার চেষ্টা, এটা বিএনপির কারণে। শেখ হাসিনাকে বিএনপি সুযোগ দিল, সেই সুযোগে শেখ হাসিনা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। দর্শক, একটা খবর অলরেডি জেনেছেন, ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা। আপনার আলোচনা শুনতে শুনতে ভাষণ হয়ে গিয়েছে। 5 ফেব্রুয়ারি রাত 9টার দিকে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা শেখ হাসিনা। অবশ্যই 5 ফেব্রুয়ারি রাত 9টা বাজার আগেই আমি আলোচনাটা রেকর্ড করছি, এটা প্রচার করছে, এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে, সেখানেও ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি তারা এগুলো প্রচার করছে, এবং তারা নানানভাবে বাংলাদেশে সক্রিয় হওয়া বা ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি তৎপরতা চালানো শুরু করেছেন। এগুলোতে লাভ নেই। এখানে একটা মজার বিষয় ঘটছে, দেখেন এরা কোথায় নেমেছে। কয়েকটা বিষয়, যে শেখ হাসিনা যে কত পচে গিয়েছে, নষ্ট হয়েছে, গন্ধ বেরোচ্ছে, তার প্রমাণটা কি দেখেন। শেখ হাসিনার মতো মহাপরাক্রমশালী প্রধানমন্ত্রী, মহাপরাক্রমশালী এবার অন্য কিছু বুঝে না, মহাপরাক্রমশালী আল্লাহ, কিন্তু আমি প্রধানমন্ত্রীদের মধ্যে বলছি, চরম ক্ষমতাবান প্রধানমন্ত্রী, ভারত, চীন, রাশিয়া, সারা পৃথিবী হাসিনার সাথে এক কথা, যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি ধামকি দেন, পিটার হাসকে পেটানোর হুমকি দেন, জবাই করে খাওয়ার হুমকি দেন। শেখ হাসিনা কত পাওয়ারফুল ছিল, র্যাব, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, আনসার, বিজিবি, আওয়ামী লীগের হেলমেট বাহিনী, সব শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতাও নড়তো না। কিসের মন্ত্রী পরিষদ, বাংলাদেশের মন্ত্রী পরিষদ ছিল ভুয়া, অত সব শেখ হাসিনা যা বলবে সেটা। সেই শেখ হাসিনা এখন এ টিম নামের একটা ফেসবুক পেজের লাইভে আসছেন, এবং কাদের সাথে, যাদেরকে আমরা কেউ চিনি না, চোর, বাটপার, চোর, চোরটা, এদের সাথে এখন লাইভে আসছেন। আপনি চিন্তা করেন শেখ হাসিনা কোথায় নেমেছে। গুরুত্বপূর্ণ লোকজনের সাথে যে অনলাইনে আড্ডা দেবেন, মানে শেখ হাসিনার স্ট্যাটাসটা কোথায় এটা বোঝার জন্য এই যে ইমোতে ভিডিও সার্ভিস দেয় না, ভিডিও 500 টাকা, অডিও 100 টাকা, 20 মিনিট 500 টাকা, আপনার অ্যাড দেখেন না, শেখ হাসিনা এখন ওই পর্যায়ে নেমেছে। গুরুত্বপূর্ণ কোনো লোক, স্মার্ট কোনো লোক শেখ হাসিনার সাথে বসেও না, বা তাদের সাথে বসতে পারে না। এখন এ টিমের চোর বাটপারদের সাথে তিনি তাকে লাইভে আসতে হয়। বিএনপি তো চরম দুঃসময় ছিল, জামাত তো আরো দুঃসময় ছিল। এই টাইপের কোনো লাইভে কি জামাত বিএনপির প্রধানকে আসতে দেখেছেন? তারা এখন এখানে আসে, কোথাও অ্যাক্সেস নাই, পৃথিবীর কোথাও জায়গা পায় না, কোনো গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কথা বলবেন সুযোগ পায় না, প্রেস রিলিজ প্রচার করে নিষেধ, কি আর করবেন। এখন এই টিমের কিছুদিন পর দেখবেন শেখ হাসিনা ইমো খুলে ইমোতে অ্যাড দিবে, ইমোতে তার বক্তব্য প্রচার করবে, যেখানে স্মার্ট লোকজন ইমো অ্যাপস ব্যবহার করে না,
হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, ইমো খুলবে শেখ হাসিনা, অথবা খুলেছে। শেখ হাসিনা ইমো নাম্বার মানুষের হাতে থাকবে কিছুদিন পর। এই এতটা নিচে নেমেছে হাসিনা। তবে এইভাবে যে নিজেকে সামনে এনেছে এর জন্য আমি বিএনপিকে দায়ী করছি। কারণ বিএনপি সরকারকে চাপ দিচ্ছে, সেই সুযোগে তো আওয়ামী লীগ চেষ্টা করবে ডক্টর ইউনূসের পতন ঘটানোর, বা পতন চাইছে, এই জন্য লেফটের বিচরণ করছে সামনে হরতাল অবরোধে খেলা হবে। ওদের কর্মসূচি এখন কি অবস্থা দেখেছেন না? আমি লন্ডনে দেখেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এদের লিফলেট কেউ নিচ্ছে না, সাবেক এমপি মন্ত্রী লিফলেট দিচ্ছে, কেউ নিচ্ছে না, জনগণ প্রত্যাখ্যান করছে। এই জন্য আমি বলবো যে আওয়ামী লীগের কেউ লিফলেট দিতে আসলে তাকে গণধোলাই দিবেন। বেশ কিছু চ্যালেঞ্জিং সময় বা ইস্যু মোকাবেলা করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে। এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা শেষ নাই। আর আমরা মনে করি এই সরকারটা হচ্ছে ওই সরকার, যেই সরকার এমন কিছু কাজ করবে যেটা আমাদের কোনো পলিটিক্যাল সরকার কখনো করে নাই। তার মধ্যে কি দেখেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গত 53 বছর একটা জিনিস কমন ঘটেছে। হাতে গোনা 5% মানুষ হয়তোবা ব্যতিক্রম, কিন্তু 95% মানুষ একটা ধারায় হাঁটছে। তবে এই ধারাটা বাড়তে বাড়তে এমন একটা ধারায় চলে গেছে যে আস্তে আস্তে বাংলাদেশের যে মেরুদণ্ড, হৃৎপিণ্ড, আতজুরি যা আছে সবগুলা ছিদ্র হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট ধনীরা ধনী হচ্ছে, সিস্টেম করাপ্টেড হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে, দেশের সর্বোপরি মারা যাচ্ছে। এইরকম একটা সিচুয়েশন থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য সামনের দিনগুলোতে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মেরুদণ্ডটাও অনেকটা শক্তিশালী হবে। তবে কাজটা অনেক চ্যালেঞ্জিং। যদিও আমরা জানি ডক্টর ইউনূসের পশ্চিমা রাষ্ট্রগুলোতে যথেষ্ট মিত্র শক্তি আছে। এখন কথাই না কাজে হচ্ছে বন্ধুত্বের পরিচয়, সেইটা প্রমাণ করার টাইম আসছে। তবে নতুন এক অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি জানেন গেল 16 বছর না, গেল 53 বছরই আমরা ধরতে পারি, বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা আমাদের এমপি মন্ত্রীরা, আমলারা, সরকারের বড় বড় পদ পদবিতে থাকা ব্যক্তি বিশেষরা, ব্যবসায়ীরা এই দেশ থেকে পাচার করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে তারা নিয়ে যায়। সুইস ব্যাংক থেকে শুরু করে একসময় সবার গন্তব্য ছিল সুইস ব্যাংক, বাট রাইট নাও গেল 16 বছর সবার একটা কমন জায়গা হয়েছে কানাডার বেগমপাড়া। এমনকি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। তবে এই পাচারের বেলায় শুধু যে বড় বড় এমপি মন্ত্রী তারাই কানেক্টেড তা না। আমরা যারা আছি আমরাও কিন্তু বাটপার কম না। আমাদের যে নির্ধারিত ডলার এন্ডোজ করা যায় পাসপোর্টে, এর বাইরে কিন্তু যারা বিদেশ সফরে যাচ্ছি ডলার এন্ডোজ করতেছি $200, মানি ব্যাগে কিন্তু থাকে 300। যে 100 আপনি পাচার করলেন, আপনিও কিন্তু পাচারকারী। আবার এই যে যারা আমরা হুন্ডিতে টাকা বাড়াই, আমরা আরো বড় পাচারকারী। মুখে মুখে এক একজনের দাঁড়িয়ে এত বড়, তারপর দেশপ্রেমের কথা বলে বেহস করে ফেলি আমরা প্রবাসীরা, আমরাও কিন্তু বড় টাকা পাচারকারী যারা হুন্ডিতে লেনদেন করে। যাই হোক, আলোচনার বিষয় হচ্ছে যারা বড় ধরনের রাঘব বল। দর্শক, বাংলাদেশ থেকে একটা হিউজ টাকা বাংলাদেশের বাইরে গেছে, তবে সবচেয়ে বড় গন্তব্য ছিল কানাডাতে। আর সর্বশেষ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সরকারের সাথে একটা আলোচনায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর গতকালকে আপনার ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশন অজিত সিং এর সঙ্গে তিনি সাক্ষাৎ যখন তার সাথে হচ্ছে, সে সময় কানাডার বেগমপাড়াতে থাকা সম্পদকে শনাক্ত করা, যে কোন কোন সম্পত্তিগুলো বাংলাদেশের কার কার আছে, সেগুলোর আয়ের উৎস কি, নাম্বার 2 কানাডার সরকার কর্তৃক সেগুলোকে জব্দ করা, নাম্বার 3 এরপর ওই টাকাটা বাংলাদেশের রিটার্ন নিয়ে আসা। এই একটা বড় ধরনের ভূমিকার দিকে যাচ্ছে। এই ডক্টর ইউনূস বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা এমনকি আওয়ামী লীগের রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরন্টোর কুখ্যাত বেগমপাড়ার কথা আছে। তিনি বলছেন যে এই সম্পদ উদ্ধারে কানাডার সরকারের সাহায্য প্রয়োজন। ইভেন চুরি হওয়া এই অর্থ বা কানাডার বেগমপাড়াতে যারা বাড়িঘর করছেন সেই সম্পদকে আপনার বাংলাদেশে রিটার্ন করানোর জন্য বা সেই সম্পদকে জব্দ বা কিভাবে কি করা যায়, এই ব্যাপারে ডক্টর ইউনূসকে সমর্থনের আশ্বাস দিয়েছেন কানাডিয়ান এই দূত। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে কানাডা সরকারে পাচার করা অর্থ জব্দ করার জন্য কানাডার একটি প্রক্রিয়া রয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা তালিকা দিয়েছেন, হইতে পারে দুদকের মাধ্যমে অথবা অর্থনৈতিক যে ইন্টেলিজেন্স গ্রুপ আছেন তাদের মাধ্যমে। তো সেই তালিকাটাকে কানাডিয়ান সরকার চিহ্নিত করবে, জব্দ করবে, এমনকি একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা বাংলাদেশে ফিরিয়ে আসার আশ্বাস দিয়েছেন। তো আর পরে পাশাপাশি আপনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও তিনি প্রশংসা করছেন। আর আমরা যদি দেখি, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আরও অনেক কিছুই করতে আগ্রহী। আর যেহেতু আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে একটা ধাক্কা আছে, সো এই ক্ষেত্রে বিদেশি এই টাকাগুলো ফেরতের ব্যাপারে সর্বপ্রথম কানাডাতে হাত দিচ্ছেন। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে, যেখানে অনেক বাঙালি বাংলাদেশিরা আমরা টাকা পয়সা পাচার করে বিশাল একটা হুলস্থুল অবস্থা করছি, সেই জায়গাগুলো থেকেও একই প্রক্রিয়ায় লিস্ট করে করে নাম ধরাই দেওয়া হবে এবং তাদের সম্পদকে ওই দেশের সরকার কর্তৃক জব্দ করা এবং এটাকে বাংলাদেশে ফিরিয়ে আনা। তবে একটা জায়গায় একটু খটকা আছে, সেটা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো মুখে মুখে যতটা ভালো মানুষ, কাজের বেলায় কিন্তু তা না। কারণ তারা তাদের দেশে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সারা পৃথিবী থেকে অনেক ধরনের ঘটনার টাকা পয়সা লুটপাটের এগুলো কিন্তু তারা তাদের দেশে আশ্রয় দেয় বা নাগরিকত্ব দিয়ে দেয় ডাইরেক্ট